ইউ শুড নো কোন কালারটা আপনাকে ভালো লাগবে। যারা ইউরোপে থাকে ওরা অনেক লসে আছে। ইফ ইউ ডু নট ডু হার্ড ওয়ার্ক, আল্লাহ আপনাকে কিছুই দেবে না। যেটা ছেলেরা নর্মালি অনেক অ্যাভয়েড করে। এই $50,000 আপনি জিনিস কিনতে পারছেন এন্ড ইউ লুক সুপার গুড, ট্রাস্ট মি। আমাদের সাথে এখন আছে তন্ময় ভাইয়া, তার এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্রেট কন্টেন্টস অ্যাবাউট ফ্যাশন, মানে মানুষদেরকে কিভাবে কাপড় পরতে হয়, ওর গ্রুমিং করতে হয়, স্কিন কেয়ার করতে হয়, ওর কথা কিভাবে গুছায় বলতে হয়, সব কিছুর ব্যাপারে হি হ্যাভ মেড এক্সেলেন্ট ভিডিওস অ্যান্ড যেটা আমাকে পার্সোনালি অনেক বেশি হেল্প করেছে। ফ্রম হিম আই উড লাভ টু নো যে সে কিভাবে মানে এত দূর এগিয়েছে তার কন্টেন্টকে নিয়ে, বা তার জার্নিটা কীরকম ছিল, বা আমাদেরকে সে কিভাবে হেল্প করতে পারে উইথ হিজ লেসন্স অ্যান্ড অল দোজ ম্যাটেরিয়ালস দ্যাট হি নোজ বাট উই ডোন্ট। অ্যান্ড এই জায়গাতে আমাদের অনেক বড় একটা ব্যাপার থাকে যে আমরা কিন্তু জানি না যে আমরা কীরকমটা মানে তন্ময় ভাইয়ার মতো কনফিডেন্ট নিজেকে পোর্ট্রে করতে পারবো, বা নিজেকে ওই সোশ্যাল অ্যাংজাইটি অর আমি কথা বলতে পারতেছি না, আমার শাই ফিল হচ্ছে, অর আমি কিভাবে কি ড্রেস আপ করবো, কীভাবে মানে নিজের স্ট্রাগলগুলোকে ওভারকাম করব, বা কথা বলার ক্ষেত্রে কি কি মানে প্রবলেমগুলো হয়ে থাকে, এই সব জিনিসগুলোকে ওভারকাম করব। সো এই বিষয়গুলো নিয়েই আজকে পডকাস্টের মধ্যে আমরা ডিসকাস করব। অ্যান্ড তন্ময় ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম সুপার অসম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাকে দেখে তো আরো ভালো। আচ্ছা তন্ময় ভাই কেমন, মানে জার্নিটা কেমন, কিভাবে স্টার্ট হলো স্টাইল হাটের? ছেলেদের নিয়ে ফ্যাশন গ্রুমিং এর ভিডিও বানানোর জার্নিটা খুবই লোনলি, বিকজ ইউ আর ওয়ার্কিং অনলি ফর ম্যান, সো ইটস ডিমোটিভেটিং সামটাইমস, বিকজ মেয়েরা বেসিক্যালি ফ্যাশন গ্রুমিং নিয়ে তারা যথেষ্ট সচেতন, দে ওয়ান্ট লুক গুড, ইউ নো দ্যাট কাইন্ড অফ স্টাফ, বাট ছেলেরা চায় ধর ভাই যেম না সেম নেই থাকে, এত চেঞ্জ হয়ে কি হবে। বাট অন দ্যাট জার্নি আপনাকে তাদেরকে মোটিভেট করে ফ্যাশন গ্রুমিং শেখানোটা ইটস রিয়েলি কমপ্লিকেটেড, ইটস ডিফিকাল্ট। সো আমার শুরুটা আসলে বেসিক্যালি হয়েছিল মানিকগঞ্জ থেকে, আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, সো একটা মফস্বল শহর যেটাকে বলে, সেখান থেকে শুরু হওয়া। তো সেখান থেকে আসলে যেটা হইতো যে আমরা আসলে আমাদের মানিকগঞ্জে প্রথম বিলিয়ার্ড আসতো, বিলিয়ার্ড খেলে না, ওই যে পুল তো আসতো। তো যেটা হইতো যে আমি সবসময় দেখতাম যে টিভিতে পুল খেলতে গেছে খুব দামি দামি ড্রেস পরে, সুন্দর জামা কাপড় পরে, ইউনো যে মুভিতে যেটা দেখেন, বুঝছেন। আমাদের মানিকগঞ্জে আসলো, তা আমার ফ্রেন্ডরা মিলে আমরা খেলতে যেতাম আর কি। আমার কিছু ফ্রেন্ডরা যেত, ওরা নর্মাল জামা কাপড় পরে যেত। তা আমার তো মাইন্ডে সেট আপ হয়ে গেছে যে বড় লোকটা তো খেলে এটা, আই শুড ড্রেস গুড। আমি যেটা করছিলাম, তো আমি আসলে এরকম জামা কাপড় পরে যেতাম, একটু ভালো জামা কাপড় পরে যাওয়ার চেষ্টা করতাম। মফস্বল শহরে তো আসলে আপনি এত সুযোগ সুবিধা পাবেন না। সো অন দ্যাট কেস আসলে আমার আম্মু কি বলে, আমার ফ্রেন্ড যা বলতো, বাট এত জামা কাপড় পরে আসতে হয় নাকি, হোয়াটএভার। তারপর আমি যেতাম, বাট পরে দেখতাম যে না, নিজের মধ্যে আসলে একটা কনফিডেন্ট পাওয়া যায় ওয়েন ইউ ড্রেস গুড, ওয়েন ইউ লুক গুড। ওই থেকে আসলে জার্নিটা শুরু। তারপর যখন ঢাকায় আসলাম, ঢাকা আসলে যে বিগ অপরচুনিটি স্টাফ, সো তখন মানুষকে দেখতাম, গুলশান আসতাম, হোয়াটএভার আসতাম, মানুষকে দেখে ইন্সপায়ার হইতাম। সে থেকে আসলে শুরু করা যে ইয়া, লেটস মেক এ ভিডিও ওয়্যার আই ক্যান টক অ্যাবাউট ম্যানস ফ্যাশন, যেহেতু এই জিনিসটা আমার ভালো লাগে। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। আচ্ছা, শুরুতে কি আপনি এত বেশি ইকুইপ ছিলেন, বা ডিড ইউ হ্যাড অল দোজ আইডিয়াস যে কীভাবে শুরু করব? বেসিক্যালি ছিল না। আপনি অভিজ্ঞতার উপর বেস করে মানুষের আসলে কনফিডেন্ট আসে, মানুষের আইডিয়া আসে। আমি আগে যেটা হইতো যে প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখতাম, অ্যান্ড আমি মানুষকে দেখে অনেক বেশি ইনফ্লুয়েন্স হই। ইনফ্লুয়েন্স বলতে কি যে আমি আমার গোল চেঞ্জ করে ফেলবো, মোটিভ চেঞ্জ করে, এরকম না। তারা সুন্দর ড্রেস পরছে, হয়তো আমাকেও পরলে ভালো লাগবে, নিজের উপর এক্সপেরিমেন্ট করতে ভালো লাগতো। মানুষকে দেখে শিখতাম, মুভি দেখে শিখতাম, ইংলিশ মুভি দেখতাম, সেখান থেকে আসলে নিজেকে আসলে কি বলে ওই সুন্দর করে পরিদর্শন করার বিষয়টা আসলে আসতো। সো ওইখান থেকেই শুরু। প্রথম এরকম কাউরি থাকে না, ইটস অল অ্যাবাউট টেক্স টাইম, ওই নিজের উপর এক্সপেরিমেন্ট করতেই আসলে প্রসেস করতে এক্স্যাক্টলি জিনিসটা আসছে। আচ্ছা, কন্টেন্ট যখন শুরু করছেন স্টাইল হাটে, তো আপনার কি ওইখানে মানে ইতস্ততা বোধ হয়েছে কিনা, বা আপনার কখনো মনে হয়েছে কিনা যে না ঠিক আছে পারবো না, ভয় কি কাজ করেছে? এরকম কাজ করতে, দেখেন ফ্যাশন গ্রুমিং নিয়ে ভিডিও বানানো ইটস সো ডিফিকাল্ট। ভয় কাজ করে নাই, কিন্তু সামটাইমস আসলে নার্ভাস হয়ে যেতাম যখন প্রথম কন্টেন্ট বানাতাম। নার্ভাস হয়ে যেতাম কেন? বিকজ হচ্ছে দেখেন, ওই যখন আপনি মফস্বল থেকে আসবেন, আপনার আসলে ওই পরিবেশ আপনি পাচ্ছেন না, তখন কিন্তু আসলে একটু নার্ভাসনেস কাজ করে। তো তার নার্ভাস হয়ে যেতাম। তারপরেও আমার একটা বিষয় ছিল যে দেখি না কি হয়, ট্রাই করি না। তো যখন দেখলাম যে হ্যাঁ, মানুষ পছন্দ করছে, পজিটিভ কমেন্টস বা রেসপন্স করছে, সো দ্যাট ওয়াজ দ্য গুড থিং। তখন আর আসলে থামাথামি নাই। তো এটা কি আস্তে আস্তে মানে আপনাকে অনেক প্রোগ্রেস করছে, অর টু লার্ন নিউ থিংস অ্যাবাউট ফ্যাশন অর কমিউনিকেশন অর সামথিং? ফ্যাশন প্রতিনিয়ত চেঞ্জ হয়। আপনি যদি ফ্যাশনের সাথে আপডেটেড না থাকতে পারেন, তাইলে আসলে মানুষ আপনার কন্টেন্ট দেখবে না।
So, আমাকে আসলে প্রতিনিয়তই আপডেট থাকতে হয়, নিজের উপর এক্সপেরিমেন্ট করতে হয়, নিজেকে দেখতে কেমন লাগে সব কিছুর এক্সপেরিমেন্ট করে করে আসলে আগাতে হয়েছে। So, that's সো জিনিসটা আপনাকে অনেক বেশি প্রোগ্রেস করছে অ্যাজ এ হিউম্যান বিং। হ্যাঁ সবকিছুতেই, বিকজ আপনাকে রিসার্চ না করে আপনি কন্টেন্ট বানাইতে পারবেন না। সো আপনি যখন রিসার্চ করবেন ইট ডাজন্ট মিন দ্যাট আপনি রিসার্চ করে থেমে গেলেন, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে নিজের উপরে। তো এইভাবে করে আসলে সামনে এগিয়ে যায় আর কি বিষয়। আচ্ছা, তো আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন ডেফিনেটলি ইউ প্রোগ্রেসড ইন এ লট অফ থিংস। আপনার কমিউনিকেশন বেটার হয়েছে, অনেক দিক থেকে আপনি গ্রুমিং এর দিকে ফোকাস করেছেন, আপনি নিজেও অনেক কিছু অ্যাপ্লাই করেছেন যেটা আপনি আগে জানতেন না, বা আপনার কাপড় চোপড়ের মধ্যে আপনি অনেক চেঞ্জেস এনেছেন। 100%, আপনার তো মানে আগের আমি দেখলাম ছবি দেখলাম, আগেরটা মনে হয় অনেক লাইক ইট ওয়াজ তো ট্রান্সফরমেশন আপনার হয়েছে অনেক right. দিক থেকে, অ্যান্ড ইটস ভেরি পজিটিভ ট্রান্সফরমেশন। বাট এইখানে কি একটা ব্যাপার থাকে যে যারা মানে এরকমই বলে যে না ঠিক আছে ছেলেদের মানে এত ফ্যাশন করে কি হবে বা এত ই করে কি হবে, ওরা নিজেদেরকে কোনোভাবে সীমাবদ্ধ করছে। ডেফিনেটলি সীমাবদ্ধতা করছে। আপনি যদি ভালো জামা কাপড় না, ভালো জামা কাপড় মিনস এক্সপেন্সিভ না, ভালো জামা কাপড় মিনস আপনাকে দেখতে মোটামুটি ভালো লাগতেছে কিনা, সুন্দর লাগতেছে কিনা, আপনার ড্রেসটা পারফেক্টলি ফিট আছে কিনা, কালারটা একটু ঠিক আছে কিনা, ধোয়া আছে কিনা বা আয়রন করা আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে আরেক মানুষের কাছে একটা সুপ্রিম একটা ব্যারার হিসেবে রিপ্রেজেন্ট করবে। কারণ প্রথম একটা কথা, দর্শনধারী পরে গুণ বিচারী, রাইট? সো আপনাকে মানুষ আগে দেখবে। সো যখন এই জন্য দেখেন না যে অফিসে ইন্টারভিউতে বলে তোমাকে ফর্মাল ড্রেস পরে আসতে হবে, কেন বলে? বিকজ ওকেজন দেখতে প্রফেশনাল লাগে, ফর্মাল লাগে। এখন ওই যে লাগার বিষয়টা তো আপনার ড্রেসের উপর ডিপেন্ড করতেছে, তাই না? সো ওইটা তো আপনাকে মানুষকে ফিল করাইতে হবে, আদারওয়াইজ তো মানুষ আপনাকে অ্যাজ এ মানে কি বলে অ্যাজ এ রেসপেক্ট করবে না, আপনাকে বেরার হিসেবে জাজ করবে না। সো ইটস ইম্পর্টেন্ট। সো ড্রেস ইজ সুপার ইম্পর্টেন্ট থিং। এখানে একটা ব্যাপার থাকে তন্ময় ভাইয়া, যে অনেকের এরকম মনে হয় যে ভালো ড্রেস আপ পড়তে টাকা লাগে। রাইট রাইট মানে ইউ ক্যান নট ফ্যাশন ওয়েল ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি। রাইট এক্স্যাক্টলি অর মানি চেঞ্জেস ইউর গ্রুমিং অর সামথিং এরকম। এটা কি আসলেও সত্যি? এটা সত্য আবার সত্য না। দেখেন, আপনার যদি একটা মোটামুটি ধরেন, আমার কথা বলি, আমি যদি মোটামুটি আমি ফিজিক্যালি মোটামুটি ফিটই আছি, এখন আমি যদি নিউ মার্কেট থেকেও জামা পরে আসি, আপনি জীবনও বুঝতে পারবেন আমি নিউ মার্কেট থেকে পড়ছি নাকি 200 টাকা শার্ট পরছি। আপনার মনে হবে এক্সপেন্সিভ, রাইট? বিকজ আমি ওইভাবেই করে পরবো। কিভাবে পরবো? আমি পারফেক্টলি ফিটিং করাবো, আমার কালারের সাথে আমার বডি অ্যাডজাস্ট করতেছে কিনা সেটা আমি চেক করবো, আমার প্যান্টের সাথে আমার শার্ট অ্যাডজাস্ট করতেছে কিনা চেক করবো। আমি যখন রিপ্রেজেন্ট করবো আমাকে মনে হবে যে জামা কাপড়টা দামি। আবার হ্যাঁ, দামি জামা কাপড় বেসিক্যালি এটা দেখলে বোঝা যায় যে এটা এক্সপেন্সিভ, ওটার ম্যাটেরিয়ালস এন্ড এভরিথিং। সো আপনার যদি বাজেট না থাকে, আপনি এই যে ছোট ছোট হ্যাকগুলো বললাম, কালারের বিষয়টা, ফিটিংসের বিষয়টা, তারপর হচ্ছে অ্যাডজাস্টের বিষয়, এটা করলেই আপনার ড্রেস দেখতে এক্সপেন্সিভ লাগবে। আর আপনি যদি টাকা থাকে তাহলে একটু খরচ করতে সমস্যা কি? তো যাই, তাহলে আপনি কি টাকা কেন কামাই করতেছেন ভাই? আল্লাহ, এখানে একটা ব্যাপার থাকে, যেমন ধরেন যে আমি অনেক মানুষকে দেখেছি যে টাকা খরচ করে ঠিকই, বাট ওই যে গুচি টুচি সবকিছু ইউজ করে ওদের বডির মধ্যে বা কিনে সবকিছুই, বাট ওদেরকে মানায় না, দেখতে সুন্দর লাগে। এক্স্যাক্টলি এটাই তো আপনাকে বললাম যে ইউ শুড নো হাউ টু ড্রেস। এইখানে বিষয় হচ্ছে, আপনি কি দেখবেন যে সেলিব্রিটিরা আলতু ফালতু যাই পোশাক পরে না কেন ওদের দেখতে ভালো লাগে, বিকজ ওরা ওদের যে কালার টোন, ওদের বডি স্ট্রাকচার, এই সব কিছুর উপর মেইনটেইন করে ওরা পোশাক পরে। সো ওরা জানে কিভাবে ড্রেস পরলে ওদেরকে দেখতে ভালো লাগবে। ইফ ইউ নো হাউ টু অ্যাপ্লাই দ্য সেম স্ট্র্যাটেজি টু অন ইউর সেলফ, ব্রো, আপনাকেও দেখতে ভালো লাগবে। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। ওকে দেখতে ভালো, অনেক বড় লোক, আমি তো অনেককে দেখেছি দেখতে ভালো লাগে না, ও মনে করে আমি গুচি পরছি মানে ভালো লাগবে। নো, ইউ শুড নো কোন কালারটা আপনাকে ভালো লাগবে, কিভাবে ফিটিং করলে ভালো লাগবে, কিভাবে পরলে ভালো লাগবে, কোন পোশাকের সাথে ম্যাচিংটা কেমন হবে, জুতা কেমন পরতে হবে, সেগুলো পরলেই আপনাকে দেখতে ভালো লাগবে। সিম্পল। মানে এত সোজা ব্রো, ট্রাস্ট মি, ইটস সুপার ইজি, ইটস সুপার, ইউ শুড নো আপনার এই বেসিক কিছু জিনিস, তাইলেই আপনাকে ভালো লাগবে সিরিয়াসলি। এখন যার ধরেন ভাইয়া কোনো আইডিয়া নাই বা ও জানে না কিভাবে স্টার্ট করবে, হ্যাঁ, ও স্টার্ট কিভাবে করবে? ও স্টাইল হার্টের ভিডিও দেখে স্টার্ট করবে। এটা একটা কথা, স্টাইল হার্টকে ফলো করতে হবে। Exactly. না, আমার ভাইয়ার ভিডিও অনেক বেশি গাইড করছে অনেক কিছুর ক্ষেত্রে। মানে আমি আগে বুঝতাম না যে না ঠিক আছে পাঞ্জাবের মাপ এরকম হয়, যে না ঠিক আছে এখানে স্ট্রাকচার করতে হয়, এখানে স্ট্রাকচারটা বুঝতে হয়, ওইভাবে বুঝেই করতে হয় না। হলো আমি এত ঢিলা ঢেলা পাঞ্জাবি আমি আগে কিনতাম, অনেক দিক থেকে আমাকে ভাইয়ার ভিডিও গাইড করছে। না, ওইখানে একটা ব্যাপার আছে যে কাপড় চোপড়ই সব কিছু না। মানে কাপড় চোপড় আমাদেরকে একটা ভালো ইন্ট্রোডাকশন দেয়, ডেফিনেটলি একটা ইমপ্রেশন দেয় যে না ঠিক আছে ছেলেটা সুন্দর আছে এবং মেয়েটা সুন্দর আছে, সবকিছু দিক থেকে আমাদের দেখতে ভালো লাগে। সো ইফ উই গো অন এ ডেট, মানে একটা মেয়েকে যদি আমরা দেখি যে কাপড় চোপড় সুন্দর, উই গেট অ্যান ইমপ্রেশন। এক্স্যাক্টলি স্মার্ট, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগতেছে সামথিং এরকম। বাট এখানে একটা ব্যাপার আছে যে
কথা বলার ক্ষেত্রে উই স্ট্রাগল। আমরা কাপড় চোপড় ঠিকঠাক পড়তে পারি, এটা সমস্যা না, বাট কথা বলার ক্ষেত্রে আমরা কেন জানি অনেক বেশি আটকে Exactly, exactly right. সো এইখানে একটা ব্যাপার থাকে যে আমরা কথা বলার ক্ষেত্রে তো আমরা আমাদের কনফিডেন্সটা শো করি কাপড় Definitely. চোপড়ের পরে। তো এটা মানুষ কিভাবে ঠিক করবে? অনেকের সোশ্যাল অ্যাংজাইটি। It's all about যে সুন্দর করে কথা আপনি কিভাবে বলবেন, that's what you're trying to say. Bro, it actually, first of all, এই ভিডিও আমরা অনেক আগে বানাইছি যে কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। যদি আমি আপনাকে আমার কথা বলি, আমি প্রথমত ছোটবেলা থেকে আমার মামাকে দেখেছি। আমার মামা না বেসিক্যালি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো। তো আমি তখন মামাকে দেখতাম যে কিভাবে করে কথা বলতেছে, সো এখান থেকে অটোমেটিকলি ভিতরে ঢুকে গেছে। এখন কোন একটা মানুষ যদি সুন্দর করে কথা বলতে চায়, ইট টেক্স টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস সাম অন দ্য স্টাফ। প্রথম কথা আপনাকে ভয় দূর করতে হবে। কেন ভয় দূর করতে হবে? আমরা ভয় পাই, আরে কথা বলবো কি বলবো না বলবো, হাই আরে কেমনে কি হবে না হবে, মায়েরা ফেলবে অনেক জীবন struggle. শেষ। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে আপনার উচ্চারণ সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি কথা বলার সময়। ধরেন আপনি ঢাকাতে যখন কারোর সাথে কথা, এখন আমি যদি আপনার সাথে, আমার বাড়ি মানিকগঞ্জ, এখন আমি যদি মানিকগঞ্জের ভাষায় আপনার সাথে কথা বলতাম, লাইক মানুষ আমাকে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতো না। কিন্তু আমি যেহেতু আপনার সাথে সুন্দর করে গুছিয়ে সঠিক শব্দ ব্যবহার করে কথা বলছি, দ্যাটস হোয়াই পিপল লাইকিং ইট। তা আপনাকে প্রথম কথা এটা চিন্তা করছে, আপনাকে প্রতিটা কথা আসলে আঞ্চলিকতা আগে একটু পরিহার করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরেন যে আমাদের কিছুদিন আগে একজন এমপি হয়েছে, Right. ব্যারিস্টার সুমন ধরেন। Right, right. সো সে ধরেন যখন তার নিজের এলাকাতে যায়, সে কিন্তু তার এলাকার ভাষাতেই কথা বলে, Right. ওই আঞ্চলিকতার সাথেই কথা বলে। সো এখানে আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার থাকে যে আমরা যেই জায়গাতে যাই ওই জায়গার মানুষ কিরকম কমফোর্টেবল, Right. ওইটাও সম্ভবত বেস করে। আপনি এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার এলাকাতে যান, ওইখানে আপনার শুদ্ধ সুন্দর করে খুব কথা বললে আপনার তো থাপড়বে, বাট সারা জীবন তোরে দেখছি এরকম আর তুই এখন করে কথা বলছিস, ওইখানে আপনি পারবেন না। বাট আপনি মোস্ট অফ দ্য জায়গায়, ব্যারিস্টার সুমনের বিষয়টা আলাদা, উনি সোশ্যাল অ্যাওয়ারনেস করতেছে, সোশ্যাল কাজ করতেছে, ওনাকে তো মানুষের সাথে মিশতে হবে, তাই না? মানে লাইক মানুষের ভিতরে ঢুকে যেতে হবে। রাজনীতিবিদ ব্যাপারটা আসলে ডিফারেন্ট। আপনি যদি অ্যাজ জেনারেলের কথা চিন্তা করেন, আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আপনি যদি মানুষের সাথে যে ধরেন ইন্টারভিউ দিতে গেছেন, কোথাও গেছেন, আপনি যদি আপনার গ্রামের ভাষায় কথা বলেন, আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এক্স্যাক্টলি। সো তার মানে ওনার কেস তো ডিফারেন্ট। আপনি যদি সুন্দর করে কথা বলতে চান, আপনাকে আঞ্চলিকতা আগে একটু পরিহার করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে আপনার শব্দের উচ্চারণ। শব্দের উচ্চারণটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ মানুষ কিন্তু আপনার শব্দই শুনে, রাইট? সো আপনার শব্দ চেষ্টা করবেন যতটা শুদ্ধ করে উচ্চারণ করা যায়, তাইলেই অন্য মানুষের কানে শুনতে সুন্দর লাগবে। সো শুনতে সুন্দর লাগবে, এটা হচ্ছে বিষয়। আর থার্ড বিষয় হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আমার আগে ভুল হইতো, সেটা হচ্ছে আমরা খুব দ্রুত কথা বলতে চেষ্টা করি, খুব দ্রুত তাড়াহুড়া। আপনি যত দ্রুত কথা বলবেন, আপনার ব্রেন এক্স্যাক্টলি প্রসেস করতে পারবে আপনার কথা। সো আপনি যখন আপনার ব্রেনকে একটু টাইম দিবেন কথা প্রসেস করার জন্য, তখন আপনার ব্রেন আপনাকে অসাধারণ কিছু রেজাল্ট দিবে। সেটা হচ্ছে সুন্দর করে কথা বলার একটা ফ্লো আপনাকে দিবে। থ্রি স্ট্র্যাটেজি, আর এটা মানুষের সাথে কমিউনিকেট করতে অনেক বেশি হেল্প করে। এক্স্যাক্টলি, বিকজ যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ইউ আর দ্য কিং, ইউ আর দ্য মাস্টার। যখন ইউ আর দ্য মাস্টার অফ ইউর সেলফ, আপনাকে কে আটকাইতে পারবে পারফেকশন করার ক্ষেত্রে? সো দ্যাটস দ্য সিম্পল থিং। তো মানে তন্ময় ভাইকে তো পুরো কিং একটা ভাইব দিয়েছেন, মেইন ক্যারেক্টার। আই নো হাউ টু কন্ট্রোল মাইসেলফ, রাইট? সো এটা একদিনে আসবে না, ইট টেক্স টাইম, বাট আপনাকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, নিজের প্রতি অ্যানালাইজ করলেই গুড টু গো। সো এখানে অনেক নিজের প্রতি অবজারভেশনের ব্যাপার থাকে। 100%. If you don't know how to, like, you have to find yourself, that who you are and how to play. So আমার কাছে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট পুরুষ মানুষের ক্ষেত্রে। আমার কাছে কি মনে হয়, একজন পুরুষ মানুষের নিজের প্রতি আসলে 100% বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ যখন আপনি নিজেকে খুব ভালো বুঝবেন, তখন যেটা হবে, আপনি নিজের কি বলে দায়িত্ববোধ, কাজকর্ম সব কিছু খুব পারফেকশনের বেটার করে করতে পারবেন। সো আপনাকে পুরুষ মানুষ নিজেকে বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আচ্ছা ভাই, ধরেন যে আমি জানি, আমি পুরুষ মানুষ হিসেবে আমি জানি যে না ঠিক আছে, আমার কথা গুছিয়ে বলতে হবে, Right. আমার মানুষের সাথে ইন্টারাক্ট করতে হবে, আমার অবজার্ভ করতে হবে, হ্যান ত্যান সব কিছু বুঝলাম, বাট আমার ওই কনফিডেন্স ভিতরে থেকে আসতেছে না। রাইট। তাহলে আমি কি করবো? তাহলে আপনাকে যেটাতে কনফিডেন্ট আসবে না, সেটাতে বেশি করে মিশতে হবে। কিভাবে আমি আপনাকে বলি, যেটা হয়তো আমি আগে না ওই মানুষের সাথে যখন ওই যে ভিডিওতে ওয়ারেভারে বেশি কথা বলতে যেতাম, আমি নিজে কাঁপা করতাম। সো আমি এটা ফাইন্ড আউট করলাম, আচ্ছা তার মানে এটা তো আমার সমস্যা,
যে আমি গেলে কাপাকাপি করতেছি, এখন আই মেক কন্টেন্টস, আই মেক লাইক ইউনো প্রেজেন্টেশন অল দ্যাট কাইন্ড অফ স্টাফ, আমাকে তো কাপাকাপি করা যাবে না। তো তাহলে কি প্রবলেম? আর মানুষের কাছে গেলেই প্রবলেম। সো আমি বেশি করে মানুষের কাছেই যাব। face the fear. এক্স্যাক্টলি, ইটস অল অ্যাবাউট কনফিডেন্ট ফ্রম হিয়ার। যখন আপনি একবার কনফিডেন্ট পাওয়া যাবেন যে হ্যাঁ আমি কনফিডেন্ট পাইছি, আমি মানুষের সামনে কথা বলতে পারি, ব্রো আপনাকে কেউ আটকাইতে পারবে না। আপনি অলরেডি সব নিজের মতো কন্ট্রোল করে বলতে পারবেন। সো ইটস অল অ্যাবাউট কনফিডেন্ট ইন হিয়ার, দ্যাটস ইট, ট্রাস্ট মি। জুস ব্যাপার স্যাপার। আসলে আপনি কনফিডেন্ট পাইলে আপনি পুরুষ মানুষ বাঘ হয়ে যেতে পারে। নাও এখানে অনেকে তো নিজেকে একেবারে লিমিটেড করে দেয় যে না আমার কনফিডেন্সের দরকার নাই, আমি এইভাবে আছি, এইভাবে ঠিক আছে, আমি মিশবো টিসবো না। অনেকে এরকম নিজেকে লিমিটেড করে। সো এখানে যারা এরকমটা চিন্তা করে, আপনার কি মনে হয় যে ওরা ওদের লাইফে অনেক কিছুই মিস আউট করবে বা ওদের অপরচুনিটিসগুলোকে ওরা ক্যারি আউট করতে পারবে না? ডেফিনেটলি। আমার কাছে একটা কথা কি জানেন, ভিক্টরি নেভার হ্যাপেন্স ইন দ্য কমফোর্ট জোন। আপনি যখন কমফোর্ট জোনে যাবেন আপনি কখনোই আসলে ওই বেটার কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না, পসিবলই না। বিকজ পৃথিবীটা তৈরি করা হয়েছে এরকম করে। আপনি যত আনকমফোর্টেবল সিচুয়েশনে যাবেন, যত কষ্ট করবেন, যত স্ট্রাগল করবেন, যত প্যারা খাবেন, তত আপনি স্ট্রং হয়ে গড়ে উঠবেন। সো আপনি যদি এটা মনে করেন না ধুর দরকার নাই, যেমনাস এমনি ভালো, তাইলে যেমনাস এমনি থাকবেন, বেটার জায়গায় পাবেন না। আর আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহ সব দিয়ে দিবে, ইফ ইউ ডু নট ডু হার্ড ওয়ার্ক, আল্লাহ আপনাকে কিছুই দেবে না। ট্রাস্ট মি, দিস ইজ দ্য ট্রুথ। সো ইউ হ্যাভ টু নো হাউ টু ওয়ার্ক হার্ড। সো এটাই হচ্ছে বিষয়। এখানে একটা ইস্যু থাকে অনেক কিছুর দিক থেকে। ঠিক আছে, ধরেন যে একজন মানে কনফিডেন্ট না, আরেকজন আছে কনফিডেন্ট অনেক দিক থেকে, ওর কথা বলতে প্রবলেম হয়। তো আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষের কোন কোন জায়গা থেকে প্রবলেমগুলো হয় যার কারণে কমিউনিকেশন মিস আউট করে বা আরেকটা মানুষ বুঝতে পারে না? এইটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নার্ভাস হয়ে যায়। তো যখন একটা মানুষ নার্ভাস হয়ে যাবে কথা বলার সময় বা কারোর সাথে মেশার সময়, তখনই অনেক কিছু মিস আউট করে ফেলবে। আর নার্ভাসনেসটা তখনই কাটবে যখন হচ্ছে আপনি যে বললাম যে আপনি নিজের প্রতি কনফিডেন্ট তৈরি করতে পারবেন। আপনি বেশি ওই যে জায়গাতে মানে কি বলে, আপনি নার্ভাস হয়ে যান, ওগুলো মিশবেন বেশি করে, তখন আপনার আস্তে আস্তে আপনার মধ্যে কনফিডেন্ট গ্রো হয়ে যাবে। এখানে যে একটা বিষয় যে আপনার না আমার দরকার নাই, তাহলে ওই যে আপনি কমফোর্ট জোনের বাইরে যেতে পারতেছেন না। বেশি করে মিশবেন আনকমফোর্টেবল সিচুয়েশনে, যেটা আপনি পছন্দ করেন না বাট যেটা আপনার লাইফের জন্য দরকার, আপনার মধ্যে অটোমেটিকলি হয়ে যাবে সব কিছু। আচ্ছা ভাই, এমন কোনো কি হ্যাক বা টিপস কিছু আছে যেটা ধরেন যে আমরা নোটিস করি না কিন্তু আমাদের কমিউনিকেশনকে অনেক বেশি ইনহ্যান্স করে বা অনেক বেশি ইমপ্রুভ করে? আপনার কি মনে হয়? এইখানে একটা আছে, একটা হ্যাক আছে। সেটা হচ্ছে মানুষের কণ্ঠ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। লাইক আমি ভিডিও বানাই, একটা কণ্ঠ অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। কিভাবে ব্যাপার? আপনি দেখবেন যে যারা নিউজ প্রেজেন্ট করে তাদের কণ্ঠ কথা শুনতে কিন্তু ভালো লাগে। কেন? ওইখানে যাদের কথা বলে এরা আস্তে আস্তে কথা বলে এবং হচ্ছে এদের কণ্ঠ অনেক ভরাট হয়। এটা একটা সিক্রেট আছে, আমি আপনাকে বলি। ধরেন আমি যদি এখন খুব দ্রুত কথা বলি, হে এভরিওয়ান কেমন আছেন, আমি শুনছি, আপনি কি দেখবেন যে আমার কণ্ঠটা চিকন হয়ে যাচ্ছে। বাট লেট মি শো ইউ ওয়ান গেম। এখন যদি আমি আপনার সাথে এভাবে কথা বলি, আস্তে স্লোলি ধীরে ধীরে কথা বলি, আপনি দেখবেন যে কণ্ঠ মোটা শোনাচ্ছে। দিস দ্য স্ট্র্যাটেজি। যখন আপনি কথা বলবেন চেষ্টা করবেন একটু আস্তে ধীরে কথা বলার জন্য, তাহলে আপনার কণ্ঠ মোটা শোনাবে। আর আপনি জানেন কীভাবে বুঝতেও হেল্প করে। এক্স্যাক্টলি। সো যখন আপনার কণ্ঠ একটু মোটা শোনাবে, আপনি শুদ্ধ করে কথা বলতেছেন এবং আপনি আঞ্চলিকতা পরিহার করতেছেন, গুড টু গো। আপনার কথা শুনতে মানুষ পছন্দ করবে। সিম্পল। আমি আরো মানে আপনাকে আমি অবজার্ভ করেছি, যেমন আপনি শুদ্ধ ভাষায় তো বলেন, মানে অনেক ক্ষেত্রে অনেক গুছিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। বাট আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে আপনি অনেক স্মাইল দেন। সো মানুষের সাথে যখন কথা বলতে যাই আমরা, স্মাইল যে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে দিতে পারে, যে আমি একটা মানুষের সাথে কথা বলতে গেছি, ওই সময় আরেকটা মানুষ স্মাইল দিছে দেখে আমি মানে অনেক বেশি হ্যাপি ফিল করতেছি। সো দ্যাটস সামথিং দ্যাট আমার কাছে মনে হয়েছে যে আপনার মধ্যে অনেক ভালো একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করে দেয়। আপনার কাছে এই ব্যাপারে মানে কি মনে হয় যে স্মাইল জিনিসটা কতটুকু ইম্পর্ট্যান্ট? আসলে দেখেন, মানে আপনি যখন মানুষের সাথে মিশবেন, নতুন মানুষের সাথে পরিচিত হতে গেছেন বা কারোর সাথে পরিচিত হতে গেছেন, আপনি যদি ওই সিচুয়েশনে একটু কমফোর্টেবল ফিল না করতে পারেন, তাইলে আপনি মানুষটার সাথে কখনোই ভালো মতো থাকতে পারবেন না। সো মানুষের যখন সাথে আপনি বন্ধুত্ব সুলভ ব্যবহার করবেন, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার তাকে কমফোর্ট ফিল করানো। এখন আপনি যখন হাসবেন তখনই তো মনে করবেন না লোকটা ঠিক আছে, ওকে অল গুড, সব ঠিক আছে। যেমন ধরেন আপনার আব্বু যদি অফিস থেকে আসে,
যখন দেখেন যে না মন মেজাজ খারাপ একদম কটর মটর করতেছে তাহলে আপনার তো টাকা ভালো লাগে চাবো ভাই না। আপনার কাছে যাবোই না বাদ বাট যখন দেখেন হাসি খুশি আছে তখন তো আপনার আব্বুর কাছে যেতে ভালো তো লাগে 100 টাকা চাইবো 100 টাকা যাবে কেন যাবেন বিকজ আপনি জানেন এর সাথে থাকতে আমার কমফোর্টেবল লাগতেছে দ্যাটস ওয়াই আমি হাসি আর হাসি বেসিক্যালি এটা আমার ন্যাচারাল থিং আমি এমনি হাসি লাইক অভ্যাস এই অভ্যাস করাটাও মানে আমি অনেক মানুষকে দেখেছি ওরা মানে হাসতেই পারে না রাইট রাইট অ্যান্ড এটার কারণে ওদের সামনে কেউ গিয়ে কথাও বলতে পছন্দ করে না এক্স্যাক্টলি তো ব্যবহারটাও অনেক বড় ব্যাপার আমার কাছে 100% ব্রো আপনি লাইক মানুষের সাথে ব্যবহার দিয়ে তো মিশবেন তাই না নাইলে কেমনে মিশবেন আপনি সো তো ইটস ইম্পর্টেন্ট মানে অনেকে আছে যে জামা কাপড় সবকিছু সুন্দর বাট ওদের অ্যারোগেন্সি আর ওদের মানে বদ মেজাজের জন্য মানুষ ওদেরকে পছন্দ করে না এক্স্যাক্টলি তো আপনার কাছে কি মনে হয় যে রাগ বা আমরা যে বলি যে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে মানুষকে হীনমন্যতা বা ছোট করে দেখা বা আমাদের রাগ প্রকাশটা এটা কতটুকু কমিউনিকেশনের মধ্যে ইম্প্যাক্ট ফেলে এটা টোটালি ইম্প্যাক্ট করে আপনার দরকার কি হুদাই রাগ দেখানো ওদের ভাব দেখানো মানুষের সাথে আপনি যদি মানে খুবই কমফোর্টেবলি না মিশতে পারেন সে তো আপনাকে কখনো এইভাবে করে কখনো আপনি সে আপনাকে পছন্দ করবে না এখন মানুষ যদি আপনাকে সবাই পছন্দ করবে ব্যাপারটা এরকমও না কিন্তু ধরেন 10 জন মানুষ আপনি মিশলেন 10 জনই অপছন্দ করলো তাইলে আপনার বাচ্চা থাকে তাই না আপনার তো মানুষের মধ্যেই পড়েন না কিন্তু অনেকে কিন্তু এটা মানে একসেপ্ট করতে চায় না যে দোষ ওদের এটা তাদের সমস্যা তারা অ্যারোগেন্ট তারা হচ্ছে অ্যাগ্রেসিভ এই টাইপের মানুষের সাথে তো আপনি মিশলে আপনার ভালো লাগবে না যাদের সাথে আপনি তাদের সাথেই মিশে কমফোর্টেবল ফিল করবেন যেটা আপনাকে কমফোর্টেবল ফিল করাবে আপনি ভাবনে থাকবেন হামতাম করে থাকবেন ভাই আপনাকে দিন শেষে মানুষ পছন্দ করবে না ধরেন আপনার সাথে মিশতেছে বিপদে পড়ছে দেখে মিশছে যখন চার অপরচুনিটি আসবে সে আপনার থেকে চলে যাবে বিকজ আপনার মধ্যে কিছু নাই মিশার আপনার সাথে তো উদয় প্যারা গেল আছে আচ্ছা ভাই যাদের এই স্ট্রাগলটা অনেক ফেস করে যে ওদের রাগ আছে বাট ওরা কন্ট্রোল করতে চাচ্ছে Right. সো আপনি ওদেরকে কি অ্যাডভাইস দিবেন বা ওরা রাগটা কিভাবে কন্ট্রোল করবে ইটস অল অ্যাবাউট অ্যানালাইজিং অফ ইউর সেলফ লাইক ধরেন আপনি যখন রাগ করবেন তখন আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কেন রাগ করতেছেন আপনাকে যদি অ্যানালাইজ করতে পারেন যে আপনি কেন রাগ করতেছেন রাগ করা কি উচিত না এটা যদি আপনি একটু অ্যানালাইজ করতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন যে সামটাইমস ব্রো আপনাকে রাগ করতে হবে এরকম সিচুয়েশন আসে সবসময় যে আপনি ভালো থাকবেন ব্যাপারটা এরকম না তাহলে যেটা হবে মানুষ আপনাকে অ্যাজ এ গ্রান্টেড হিসেবে নেবে sometimes you have to be arrogant sometimes you have to be angry sometimes you have to be polite আপনার মধ্যে সবই থাকতে হবে but you have to know ওয়ার ইজ দ্য ব্যালেন্স রাইট এক্স্যাক্টলি কখন কোথায় আপনাদের বলটা মারতে হবে দ্যাটস ওয়াই ইউ আর আ ম্যান আপনি এগুলো জানবেন কন্ট্রোল করবেন এইভাবে তো আপনাকে বানানো হয়েছে রাইট আপনি পারবেন না কেন সো অ্যানালাইজ করেন তাইলে আসলে হয়ে যাবে সো নিজের অবজারভেশনটা অনেক বড় একটা ফ্যাক্টর exactly otherwise you cannot change yourself right so when you know that this is my fault or this is something so then you can change yourself আচ্ছা এখানে ভাইয়া মানে আমাদের সারাউন্ডিং কতটা আমাদের উপরে ইম্প্যাক্ট ফেলে আমাদের গ্রুমিং বলেন আমাদের কমিউনিকেশন বলেন বা কনফিডেন্স বলেন আপনার কি মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ফ্যাক্টর ফেলে আমি স্টিল নাও ধরেন আমার যখন মানে ব্রো আম ডুইং বিজনেস আই এম অলসো ওয়ার্কিং অন কন্টেন্ট অ্যান্ড অল দ্যাট কাইন্ড অফ স্টাফ বাট ইট ডাজন্ট মিন দ্যাট আই এম নট হিউম্যান সামটাইমস আই অলসো নিড মোটিভেশন রাইট সো আমি যখন মোটিভেশন পাইতে হয় সামটাইমস আমি আসলে গুলশান চলে যাই সামটাইমস আমি বনানি যাই কেন যাই আমি রাস্তা দিয়ে হাঁটি যে বিএমডাব্লিউ দেখি মার্সিডিজ বেঞ্জ দেখি ভালো লাগে আমার মনে হয় যে লাগবে এরকম কিছু একটা 4-5টা সো ইটস সো ইম্পর্টেন্ট আপনার ওই রকম পরিবেশের সাথে না মিশলে আপনার ব্রেন গ্রুমিং হবে না let me tell you one example সেটা হচ্ছে যে আপনি ব্রেন একটা অসম্ভব পাওয়ারফুল জিনিস সেটা কীরকম আপনার ব্রেনকে সবসময় শিখাইতে হবে ব্যাপারটা এরকম না আপনি বাংলায় কথা বলেন আপনি বাংলা শিখছেন কি আপনি বাংলা গ্রামার পড়ছেন না আপনি বাংলা ব্যাকরণ পড়ছেন না আপনি ইউজ করেন না। বাট আপনি বাংলায় কথা বলতে পারেন কিভাবে কথা বলতে পারেন বিকজ আপনার মায়ের থেকে শুনছেন আপনি বাপের থেকে শুনছেন আপনি এইভাবে এইভাবে শুনছেন আপনার ব্রেন অটোমেটিকলি এটা নিয়ে নিছে আপনার মধ্যে সো এই যে অটোমেটিকলি নিয়ে নেওয়াটা এইটা আপনার পরিবেশের উপর অনেকটা ডিপেন্ডেন্ট যখন আপনি ভালো পরিবেশে থাকবেন ভালো ফ্রেন্ডের সাথে মিশবেন যাদের এইম অ্যাম্বিশনওয়ালা মানুষের সাথে মিশবেন তখন আপনার ব্রেন অটোমেটিকলি ওটা অবজার্ভ করবে যে আমাকে এরকম হইতে হবে এরকম হইতে হবে এরকম হইতে হবে সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং পরিবেশ অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মানে আমার কাছে মনে হয় যে অনেক দিক থেকেই আমরা জিনিসটাকে অনেক ডিক্লাইন করি আর আমরা জিনিসটাকে নেগলেক্ট করি বা আমার কাছে মনে হয় যে আমরা বুঝি না যে না ঠিক আছে পরিবেশ একটা ফ্যাক্টর হতে পারে তো অনেকের এরকমও মনে হয় যে না ঠিক আছে ও খারাপ হোক সমস্যা নাই আমি ঠিক থাকলেই হলো সো এটা কি ঠিক নাকি মানে কোনোভাবে কি মানে আমি যতই বলি না কেন আমার সাথে 5টা মানুষ খারাপ থাক আমি ঠিক থাকলে হলো পারবেন না আপনি ঠিক থাকতে
মানুষ আসলে সোশ্যাল দ্বারা ইনফ্লুয়েন্স হয় এবং সেটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনার আশেপাশে 10 জন মানুষ ডেইলি চুরামি করতেছে, ডেইলি নেশা করতেছে, আপনি 10 দিন থাকবেন, 15 দিন থাকবেন, 20 দিন থাকবেন, 1 বছর পর আপনি ঠিক ওই রাস্তায় চলে যাবেন। বিকজ হিউম্যান বিহেভিয়ারটা এরকম। দ্যাটস আপনি দেখবেন যে বিভিন্ন অ্যাড আপনাকে বারে 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 দেখায়। আপনি কোকা কোলার অ্যাড টিভিতে দেখেন, আপনার বারে 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 behavior বারে change দেখেন, হয়। বিকজ সাবকনশিয়াসলি আপনার মাইন্ডে খেলতেছে। ওকে, ওর প্রোডাক্ট আপনার এখনই কেনার দরকার নাই, আপনি 5-6 মাস পর 1 বছর পর ওর প্রোডাক্ট আপনি কিনবেন, বিকজ আপনার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে। So, আপনার সাবকনশিয়াস মাইন্ড এভাবে করেই খেলে। আপনি যখন পরিবেশে থাকবেন যারা চোরামি করে, নেশা করতেছে, অটোমেটিকলি আপনি হয়ে যাবেন, বিকজ আপনার সাবকনশিয়াস মাইন্ড এটাই শিখবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। তো আপনার কাছে কি মনে হয় যে সোসাইটি এখানে কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে অনেক কিছুর দিক থেকে? এখন এই ব্যাপারটা একটা কমপ্লিকেটেড। সোসাইটি আসলে দেখেন, আপনি চাইলেও যে আসলে বস্তিতে থাকে ও চাইলেও কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবে না। সো সোসাইটি ইটস ডিপেন্ডস, বাট আপনার যদি মনে হয় যে না, আই রিয়েলি ওয়ান্ট চেঞ্জ মাই সেলফ, আপনি ওই সোসাইটি থেকেও করতে পারেন, যদি আপনি জানেন যে ওই উইল পাওয়ারটা থাকে। এবং আপনাকে এটা বুঝতে হবে, আচ্ছা আমার এই ফ্রেন্ডসগুলো তো খারাপ, আমার কোনো বাইরে যাওয়ার পরিবেশে নাই, তাহলে আমি একাই থাকবো, আমি ইউটিউবে ভিডিওস দেখবো, আমি নিজেকে গ্রুম করার চেষ্টা করবো এখান থেকে একটু বাইরে যাওয়ার জন্য। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ। And আমার কাছে মনে হয় যে এটা অটোমেটিকও হয়। Automatic যে হয়। আপনি যখন একটা নিজের পার্সোনালিটি এস্টাবলিশ করে ফেলেন, আপনার সোসাইটি খারাপ থাকলেও আপনি ওই সোসাইটিতে মিশবেন না, রাইট। আপনি অন্য জায়গাতেই এস্টাবলিশ হওয়ার ট্রাই করবেন। আমি একটা এক্সাম্পল দিই, আমি জানি না এটা দেওয়া ঠিক হবে কিনা। সো আমার বাড়ি বেসিক্যালি মানিকগঞ্জ। আমি যখন স্কুল কলেজে পড়ি, আমি কলেজে বেসিক্যালি ঢাকাতে চলে আসি। আমি যখন স্কুলে পড়তাম তা আমার অনেক ফ্রেন্ড ছিল, লাইক 30-40 জন মিলে আমরা একসাথে আড্ডা দিতাম। তা আমি যখন এখনো আসলে মানিকগঞ্জ যাই, আমার অনেক ফ্রেন্ডস দেখি তারা হচ্ছে আপনার ওই এখনো একটা মাঠে বসে বসে আড্ডা দিচ্ছে, এবং তাদের টপিক হচ্ছে মেয়ে মানুষ। এক্স্যাক্টলি কি কেমন টাইপের মেয়ে মানুষ, মানে কেমন টাইপের না, মানে ধরেন যে মামা মেয়েটা প্রেম করতেছি, আরে মামা ওইটা ওই জায়গা বাড়ি, ওই জিনিসটা করে pride হিসেবে নিয়ে নেয়। ফেসবুকে পাইছি, মেসেজ করছি, রিপ্লাই দেয় নাই, সো সামথিং লাইক দ্যাট। সো আমি যদি ওইখানে থাকতাম হয়তো আমার মেন্টালিটি ওরকম হয়ে যেত। আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ বিকজ আই ড্রিমড বিগ। সো এই যে পরিবেশের যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা, সেটা অনেক, আমি থাকলে হয়তো ওদের সাথেই মিশতাম, ওরকমই হয়তো বিহেভিয়ার করতাম, আচরণ করতাম। সো ওখান থেকে আমি চলে আসছি কেন, বিকজ আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। এই যে ব্যাপারটা, এটা আপনার মধ্যে থাকতে হবে। এটা নিজের একটা রিয়েলাইজেশনের ব্যাপার 100% মনে হয়। স্টাইল হার্টে ফেরত যে ভাইয়া, শিওর। তো স্টাইল হার্ট যখন আপনি মানে করতেছেন, আস্তে আস্তে যত বেশি আপনি করতেছেন, যত কন্টেন্ট এস্টাবলিশ হইতেছে, যত বেশি মানুষের সাথে মিশতেছেন, হোয়াট আর দ্য কি লেসন্স দ্যাট ইউ আর গেটিং? আমি মানুষের সাথে যত বেশি মিশতেছি তত বেশি আমি মুগ্ধ হচ্ছি। কেন মুগ্ধ হচ্ছি, আমি যে পরিবেশে বর্তমানে যাই বা যাদের সাথে মিশি, দে আর রিয়েলি ধরেন হাইলি এডুকেটেড, or they have a good business, they're ambitious, they're someone in the Bangladesh. সো এই মানুষদের থেকে আমি যখন যাই তখন নিজেকে আমি নতুনভাবে আবিষ্কার করি, মনে হয় যে না তন্ময়, ইউ হ্যাভ টু লার্ন আ লট, there are so many things to learn, তন্ময় you should do so many things, তোমার আরও যাওয়া উচিত সামনে, বিকজ লাইক ইউ নো you're also good, বাট তোমার যদি ওই প্লেসে যাইতে হয় আমাকে তাহলে আরও বেশি করতে হবে। সো এই বিষয়গুলো আমি কনসিস্টেন্টলি শিখতেছি, এবং মানে যারা বড় না, এরা আসলে আমি দেখছি এরা আসলে তাদের চিন্তাধারাই টোটালি ডিফারেন্ট হয়, টোটালি ডিফারেন্ট। লাইক ওদের কথাবার্তাগুলো শুনলে আপনার মনে হবে ওরা সাধারণ কথা বলতেছে, কিন্তু সেগুলোর ইম্প্যাক্টটা অসাধারণ। এরা খুব বেশি কথা বলে না, বাট দু একটা কথা বলে মনে হবে ভাই এটা কি বলছে। সো এই জিনিসগুলো আমি নতুন ভাবে আবিষ্কার করি, বুঝছেন? সো আই ক্যান রিয়েলি মাচ রিলেট। এক্স্যাক্টলি, মানে আপনার কাছে মানে বুঝবেনও না যে মানে 5 মিনিট ওরা কথা বলতেছে, Right. 5 মিনিটের কথা ওরা এত ইম্পর্টেন্ট ওর ডেলিগেন্সের সাথে বলতেছে, যেটা মানে অবাক করে। এটা নর্মাল কথা বলতেছে, ওদের কনভারসেশন ভেরি নর্মাল কনভারসেশন, বাট একজন সাধারণ মানুষ যে রাস্তাতে হেঁটে যেতেছে ওদের কাছে শুনলে মনে হয় মাথাটা ঘুরে যায়। আরেকটা বিষয় আমি দেখছি যে ওরা ধরেন কোনো একটা, আপনি ধরেন যে কোনো একটা কাউকে দিয়ে কাজ করাবেন, আপনাকে ওইভাবে আমাদেরকে ওইভাবে করে বলতে হয়, তুমি কাজটা করো, এভাবে করো। ওরা খুব সিম্পল ওয়েতে বলে, আই হ্যাভ টু ডু লাইক দিস, আই হ্যাভ টু ডু দিস, মনে করবেন এটি আসলে ওরা ওইভাবে করে করবে, এবং এটা করবেই, এই যত বড়ই হোক না কেন। সো এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত আসলে শিখি মানুষদের থেকে। দে আর রিয়েলি গুড। অ্যান্ড অ্যাম্বিশিয়াস মানুষদের সাথে
মিশলে এই জিনিসটা নিজের উপরে অনেক বেশি স্ট্যাবলিশড হয় আমার কাছে Exactly, লাগে যে ইউ exactly. বিকাম মানে Wanna be established like them. মোর অ্যাম্বিশিয়াস অলসো। আমার কাছে এটা অনেক বেশি মনে হয় যে মানে আপনি যেখানে এখন আছেন তো ওইখান থেকে গ্রো করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। মাস্ট যে বললাম না যে আপনার সারাউন্ডিংস কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে আপনি কিভাবে নিজেকে আসলে প্রেজেন্ট করবেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে অনেক ব্যাপার থাকে যে আমি আমার পাস্টের যদি বলি যে আমার ফ্রেন্ডরা কিন্তু স্কুল কলেজে কিন্তু এত বেশি গ্রোথ অর সামথিং এরকমের ব্যাপারে এত বেশি নোটিস করে না। রাইট all are friends because they are friends. Right. They made in the canteen. But যত বেশি মানে মানুষ এজ হয় বা গ্রো করে তত বেশি তাদের মধ্যে এই জিনিসটা এস্টাবলিশ হয় যে না ঠিক আছে গ্রো করতে হবে। Right. সবার মধ্যে এই মেন্টালিটিটা থাকেও না, এস্টাবলিশ right, হয় না। right. সো আমার কাছে মনে হয় যে এখানে সোশ্যাল মিডিয়া অনেক কি রোল প্লে করে। 100% ব্রো, আপনি দিন শেষে আমরা এখন সোশ্যাল মিডিয়াতেই থাকি। সো আপনি কি দেখতেছেন না ফলো করতেছেন, ইটস ইম্পর্টেন্ট। এখানে থাকে যে যেমন ধরেন যে ভাইয়া একেবারে ফ্র্যাঙ্কলি যদি বলি যে না ঠিক আছে ও টিকটক দেখতেছে, Right. সামথিং একজন বলতেছে টিকটক দেখতেছে, টিকটকের মধ্যে কি দেখতেছে এটাও তো ডিপেন্ড করে যে 100% রাইট এখন কেউ যদি স্টাইল হার্টের ভিডিও দেখে তাহলে তো বলতে পারবো যে না ঠিক আছে রাইট গ্রোথের দিকে আসছে। বাট ইটস অ্যাকচুয়ালি মানে আমি রিয়েলি সামটাইমস খুবই হতাশায় পড়ে যাই when I watch these generations, মানে লাইক ফেসবুকের কন্টেন্টগুলো আসলে কেমন জানি, অনেকেই আসলে হয়তো ব্যাপারটা বাজেভাবে দিবে, বাট ট্রু লাইক এডুকেটেড টাইপের কন্টেন্ট আমার কেন যেন মনে হয় বাংলাদেশে এখন আসলে খুবই কমই ছড়ায়। বিকজ মানুষ ওইভাবে আমার কাছে মনে হয় যে রিলেট করে না, অ্যান্ড মানুষ ওই মানে আপব্রিঙ্গিংয়েই নাই যে Exactly. ওই এডুকেটেড কন্টেন্টগুলোকে কনজিউম করবে। 100%. ওরা উল্টা বলবে কি এত পশ কন্টেন্ট দেখি না। এক্স্যাক্টলি, এটা আসলে আপনি ঠিক বলছেন। মানে লাইক ধরেন আমার মনে হয় যে ফ্যাশন গ্রুমিংয়ে আসলে বা আমাদের বাংলাদেশে আরও সময় লাগবে এটাতে আসলে আর একটু মানুষভাবে আসলে এডুকেটেড করতে বা এডুকেটেড হইতে, কারণ আমাদের মেন্টালিটিটা আসলে ওইভাবে এখনো গ্রো হয় নাই। সো আই মাস্ট সে টেক্স টাইম আই থিঙ্ক। বাট আমার কাছে এটাও লাগে যে মানুষ অনেক কনসার্ন হতে চায়, রাইট বা মানুষ চায় যে একটু ভালো জামা কাপড় পরি, হয়তো জানে না যে কি পড়তে হবে কি না Right, পড়তে right, হবে, বাট মানুষ চায় জেনুইনলি অনেক দিক থেকে। আমি সাধারণত খুব একটা আমাদের কমেন্টস আমি পড়ি না। কেন পড়ি না? বিকজ আমি মানে লাইক এত সময় নাই। এত সময় নেই। বাট সামটাইমস আমি কিছু কমেন্টস যখন দেখি তখন বলে এত চেঞ্জ আমার হওয়া লাগবে না, হ্যাঁ তুমি খুব মহান কাজ করে ফেলাইছো, ভাই অনেক উপকার করলেন বইলা, লাইক দিস টাইপ অফ ফান টাইপ অফ স্টাফ। বাট ও কিন্তু ওটা জানতো না দ্য ওয়ে উই প্রেজেন্ট দ্য টিপস উই অ্যাকচুয়ালি ট্রাই টু শেয়ার। সো এই বিষয়গুলো দেখে আসলে আমার মানে সামটাইমস মনে হয় যে না, দে ডোন্ট ওয়ান্ট চেঞ্জ দেয়ার লাইফ, দে লাভ দে অ্যাকচুয়ালি আর রাইট নাও। এখানেই আমার কাছে মনে হয় যে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে দেয় যে দের আর দ্য পিপল হু ওয়ান্ট টু মেক দেমসেলফ ইলিট, Right. দের আর দ্য পিপল হু ডাজন্ট ওয়ান্ট টু গো অন দ্য টপ হেড। এক্স্যাক্টলি ব্রো, এক্স্যাক্টলি দ্যাটস দ্য স্টাফ, এটাই আসলে ডিফারেন্স। আচ্ছা তন্ময় ভাইয়া, নর্মালি ধরেন যে আমার টাকার সংকট আছে ওকে, মনে করেন, এটা আমার পার্সোনালি আমার জন্য চাইতেছে, তো আমার যদি লো বাজেট থাকে, ওকে হাউ ক্যান আই টু দ্য বাজেট অর হাউ ক্যান আই ম্যানেজ দোজ বাইংস, যে না ঠিক আছে কিভাবে কাপড় চোপড় কিনবো Right. আর কি, একটা টিপস দেন আমাকে। টিপসটা খুবই সিম্পল। দেখেন, গুচি, র্যালফ লরেন, তারপরে জারা, এরা সবাই বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায়, এটা কি আপনি জানেন? জানি। ওকে, অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো বিদেশে নিয়ে যে ধরেন $50,000-60,000 বিক্রি করে, বাট এই প্রোডাক্টগুলো যদি আপনি চিনতে পারেন যে কীভাবে আপনি এক্সপোর্টের প্রোডাক্ট চিনবেন, আপনি নিউ মার্কেটে $500 কিনতে পারবেন। আসলেও এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু নো। এখন ধরেন আপনি নিউ মার্কেটে যাবেন, এক্সপোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় যে ধরেন এটা কিন্তু খুব ভালো মানের প্রোডাক্ট, লাইক এগুলো কিন্তু আপনি আমেরিকাতে জারাতে গেলে জীবন আমি কিনতে মানে পারবো না। লেজিট আমি ওই প্রোডাক্টই পাবো। You're having the same product, trust me, you're gonna have the same product. So how you gonna style? আপনি প্রথমে যাবেন, আপনাকে জানতে হবে এক্সপোর্টের প্রোডাক্ট কীভাবে চিনতে হয়। এক্সপোর্টের প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন যে একদম এক্সপোর্টের একটু ট্যাগ থাকবে, নাও থাকতে পারে, ট্যাগ কাটা থাকতে পারে, ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কোনো সুতা মোতা কিচ্ছু থাকবে না, একদম প্লেন থাকবে, সুন্দর থাকবে। এখন ধরেন আপনি $600 একটা শার্ট কিনছেন, 600 না $300 শার্ট কিনছেন, আপনার একটা জিন্স কিনতে হবে, রাইট? আপনি নিউ মার্কেটে গেলে এক্সপোর্টের জিন্স $600 ইজিলি পাবেন, আরও কম দামাদামি করতে পারলে আরও কম দামে পাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা ফিটিং করে নিতে হবে।
ফিটিং করে নিতে হবে। কীভাবে ফিটিং করাবেন? ধরেন আপনার যে জামা কাপড়গুলো আছে যেগুলো সব থেকে বেস্ট ফিট মনে হয় আপনার বডিতে, সেটা আপনি নিয়ে দর্জিরে বলবেন, মামা এই শার্টটা আমার সব থেকে বেস্ট ফিট, এইটার মতো করে আমাকে ফিটিংস করায় দাও। এই প্যান্ট বেস্ট ফিট, এটার মতো করে ফিটিংস করায় দাও, ডান। আপনি 1,000 টাকা দিয়ে টোটাল মিলে একদম ইউজুয়ালি লুক সুপার ক্লাস। এক্স্যাক্টলি $50,000 আপনি জিনিস কিনতে পারছেন, অ্যান্ড ইউ লুক সুপার গুড, ট্রাস্ট মি, দিস ইজ দ্য সিম্পল ওয়ে ইউ ক্যান স্টাইল, অ্যান্ড ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু স্পেন্ড লটস অফ মানি বাই ডুইং অল দ্যাট কাইন্ড অফ স্টাফ। সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে, অ্যান্ড আপনাকে দেখতে অনেক ভালো লাগবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে পোশাকের ক্ষেত্রে ফিটিংসটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। সো আপনি যদি পোশাকটা আপনার বডি অনুযায়ী একটু ফিটিংস করে নিতে পারেন, চাপায় চোপা নিতে পারেন দর্জিতে 50-100 টাকা দিয়ে, ভাই আপনি লাইক কোটি টাকা বলছেন। তাও আবার মানে 1,000 টাকা দিয়েছে। 1,000 টাকা দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, বুঝছেন, নিউ মার্কেট থেকে কীভাবে অরিজিনাল প্যান্ট কিনবেন, জিন্সের মানে কী বলে নিউ মার্কেটে এক্সপোর্টের প্যান্ট কীভাবে কিনবেন। ভিডিওটা আমি ভাই 500 টাকা দিয়ে প্যান্ট কিনছিলাম, তারপর 600 টাকা দিয়ে প্যান্ট কিনছিলাম অরিজিনাল এক্সপোর্ট। মানুষ আমাকে বলে, ভাই আপনি বেশি দাম দিয়ে প্যান্ট কিনছেন, আপনি দামাদামি করতে পারেন না। ভাই আমি আর কত দাম দিয়ে কিনবো? মানে এর চেয়ে কম আমার মনে হয় না যে মানুষ বলে, ভাই আমি 300-400 টাকা দিয়ে এক্সপোর্টের মাল কিনতে পারি। আমি ভাই হাউ। সো দিস ইজ হাউ পিপল। না, আমার কাছে এখন লাগতেছে যে মানে যারা ইউরোপে থাকে ওরা অনেক লসে আছে। আরও লসে আছে ভাই, আপনার জানতে হবে কোথা থেকে পাইতে হবে। দ্যাটস ইট। বাংলাদেশে প্রচুর এক্সপোর্টের মাল পাওয়া যায়, সিরিয়াসলি। নিউ মার্কেটে গেলে আপনি মানে ধুমায় শপিং করতে পারবেন। এটা আপনি আমাকে আগে বলবেন না ব্রো, আপনি it's really easy. মানে দ্যাটস এ গ্রেট টিপ। মানে যারা বাজেটের মধ্যে আছে, যেমন মানে আমার তো আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড লাইক থাউজেন্ডস অফ মানি মানে অন ফ্যাশন, যেটা সত্যি কথা। বাট মানে দিস ইজ এ গ্রেট টিপ ফর মি অ্যাকচুয়ালি, যে না ঠিক আছে আমি নিউ মার্কেট এক্সপোর্টের খুশি করে দিলেন আমরা। আপনাকে জাস্ট দু একটা জানতে হবে যে কিভাবে আপনি এটা পাবেন, মানে কিছু কি পয়েন্টস থাকে যে কোনো সুতা মুতা থাকবে না, তারপরে সামটাইমস আপনার পারফেক্টলি ফিটিং নাও হতে পারে, বিকজ এশিয়া ইউরোপের মানুষ মানে ইউরোপের মানুষের তো হ্যাভি হয়, ওইখানে একটু ফিটিংস করাই নিলেন। আর হচ্ছে ট্যাগ থাকে, প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা ট্যাগ থাকে, ট্যাগগুলো কেটে দেয়, কারণ ব্র্যান্ড চায় না যে ওদের মালগুলো বাইরে আসবে। সো এই জিনিসগুলো খেয়াল করলে এক্সপোর্টের মাল কিনতে পারবেন ইজিলি। আল্লাহ, এখানে অনেকগুলো ব্যাপার থাকে তন্ময় ভাইয়া, যে ঠিক আছে একজন মানুষ মানে কমিউনিকেশনও ঠিক করলো, ওর ফ্যাশন সেন্সও ঠিক করলো, সব কিছুর দিক থেকে ও ট্রাই করছে যে নিজেকে ইমপ্রুভ করার, কিন্তু এরপরে কিছু বাকি থাকে কিনা যেটা অনেক বেশি আনটোল্ড থেকে যায়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার একটা স্কিল থাকা লাগবে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গো ফার্দার। কোন স্কিল? এইটা আসলে ডিপেন্ডস করে আপনার কোন স্কিল দিয়ে আপনি কাজ করতে চান। স্কিল নিয়ে তো আসলে যে প্যাসিভ জার্নাল আপনারা খারিজ করেন, এরা তো আসলে কথা বলে বেশি, তো এরা একদম মাস্টার, সেটা ভিডিও দেখলে অনেক শিখতে পারবেন। টু মি আপনার স্কিল থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার কি স্কিল ছিল? আমার প্রেজেন্টেশনের স্কিল ছিল, সেটা আমি ভিডিও বানাইছি, টাকা পয়সা কামাচ্ছি, ব্যবসা দ্বারা করেছি। দিস ইজ ওয়াজ মাই স্কিল। আমি ভিডিও এডিটিং করতে পারতাম, এটা আমি শিখছি, সেটা ইজ অলসো মাই স্কিল। দেন এখন যদি আমি আরও কিছু স্কিলের কথা বলি, যেমন ধরেন যে অনেকেই আছে ভিডিও এডিটিংয়ে সুপার এক্সপার্ট, সিনেমাটোগ্রাফিতে সুপার এক্সপার্ট। দিস ইজ অলসো স্কিল যেগুলো আপনি ইউজ করলে ইউ ক্যান আর্ন লট অফ মানি। এখনকার সময় অনেস্টলি বলতে আপনার স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, সবাই বলতো সিজিপিএসসি জিপি এভরিথিং। সিজিপিএ ইজ গুড, ভালো স্টুডেন্টদের একটা স্পেশালিটি আছে, এটা খুবই ডেডিকেটেড হয়। বাট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার স্কিল থাকতে হবে। যদি ধরেন আপনি কোডিংয়ে ভালো এক্সপার্ট বা আপনি ওয়েব ডেভেলপমেন্টে ভালো এক্সপার্ট, দেখবেন যে আপনি সবার থেকে অনেক আগে থাকবেন, আপনি সবার থেকে বেশি ইনকাম করতে পারবেন। ট্রাস্ট মি, দিস ইজ হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। এখন ফ্রিল্যান্সিংয়ের যুগ, এখন অনলাইনের যুগ। আপনার একটা স্কিল যদি বলেন যে হ্যাঁ স্কিলটা আমার আছে, আমি এটা করতে পারি, আপনি বহুত কিছু করে ফেলতে পারবেন। সো স্কিলে গুরুত্ব দিতে হবে এখন থেকে। তোমরা ভাই মনে করেন যে একজনের স্কিলও আছে, ওর কমিউনিকেশনও ভালো, ওর কাপড় চোপড়ও মনে করেন যে অন পয়েন্ট। এখন ধরেন যে সব কিছুই ঠিকঠাক আছে, বাট ওর লুকস মনে করেন যে ওর দৃষ্টিতে মনে হয় যে না ঠিক আছে এত ফেয়ার না, এটা কি মানে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলে কিনা? যার লুকস খারাপ বা ও নিজে মনে করে যে ওর লুকস খারাপ, এটা কি অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলে? না, এটা ইম্প্যাক্ট ফেলে না। কীভাবে আমি আপনাকে বলি ব্যাপারটা, দেখেন, যখন আপনার একটা স্কিল আছে, যখন আপনার পকেটে টাকা আছে,
রাইট স্কিল থাকলে তো আপনি আর্ন করবেন সোজা- right? সোজা যখন আপনি জানেন সুন্দর করে কিভাবে কথা বলতে হয় আর যখন আপনি জানেন আপনার ড্রেস আপ সুন্দর আপনার লুক এতটা ম্যাটার করবে না তখন ওই যা দেখবে এটাই সুন্দর when you have money in your pocket bro আপনার আর কি এর মেন কথা ভাই এত করার কিছু নাই টাকাই সব না টাকাই ইজ ইম্পর্টেন্ট থিং But টাকা তো অনেক প্রবলেম সলভ করে, যেটা সত্যি কথা। আমি একটা কথা বলি তুমি মানি ইজ এভরিথিং না এর মানে এটা না আমি টাকার জন্য সবই করবো একদম অন্যায় বন্যায় করে না 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 দ্যাটস নট দ্য থিং টু মি মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং মানি ইজ এভরিথিং টু মি বিকজ ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান ডু হাবিবি কাম টু দুবাই সো দ্যাটস দ্য স্টাফ বাট হাবিবি ইউ ক্যান বাই ল্যাম্বরগিনি ইউ ক্যান বাই বিএমডব্লিউ আপনি যে কোনো দেশে যাইতে পারবেন আপনি ইউ ক্যান ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই টাইম এখন বলতে হবে তখন আপনি যখন মরে যাবেন তখন তো আপনি টাইম কিনতে পারবেন না না আপনি ওই টাইম কেনার তো দরকার নাই ধরেন এখন আমি এখানে বসে আছি এখন আমার যদি ধরেন 50 কোটি টাকা থাকে 100 কোটি টাকা থাকতো আমি ঠিক আছে আজকে যে গরম লাগতেছে যাই আমি একটু আমেরিকাতে যাই আসলে একটু, কি বলে একটু চিল করে আসবে ঠান্ডা আছে আমি চলে গেলাম সো আপনি কি টাইম কিনতে পারলেন না সব যদি টাইম কিনতে পারলেন আপনি হ্যাপিনেসটা তো কিনতে পারতেছেন সো দ্যাটস দ্য স্টাফ যারা বলে যে ভাই মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস হ্যান তেন আগে ওরা যারা টাকা কামাইছে এটাই কথা বলে বিকজ ওরা চায় না আর কেউ টাকা কামাক বুঝছেন এটা হচ্ছে সিস্টেমের স্ট্র্যাটেজি আমার কাছে এটা মনে হয় যে যারা টাকা কামায় না ওরা যে নিজেদের জন্য একটা এক্সকিউজ ক্রিয়েট করে। এই তো ভালো কথা বলছেন ধর মানি তো হ্যাপিনেস দেয় না কি সে ঠেকাতে কোনো সুখ আছে So that's ভাই এগুলো বড় লোকদের ফেলানো রুমার্স আর কিছু না অ্যান্ড অল দোজ স্টাফস আমার কাছে মনে হয় যে এই যে গ্রুমিং বলেন, এই যে ফ্যাশন বলেন, এই যে কনফিডেন্স আমরা এস্টাবলিশ করি, এভরিথিং ব্রিংস আস টু মানি। এক্স্যাক্টলি আমার কাছে যা মনে হয়। আপনি ড্রেস কিনবেন আপনি ফ্রিতে কিনতে পারবেন না আপনি যখন কোন একটা দামি কি বলে আপনি যখন নিজেকে গ্রুমিং করতে যাবেন নিজের সুন্দর করে কি করতে যাবেন মানুষ যখন when you have some money when you have money মানুষ আপনাকে অন্যভাবে দেখবে believe it or not it's true so it's a main factor but all you have to do যেহেতু আপনার হাতে opportunity আছে if you want to groom yourself if you know how to earn money bro you should change yourself sometimes you know so that you can represent yourself in a different way so when you are different people will treat you as a different way that's the stuff আচ্ছা তন্ময় ভাই, যদি মনে করেন যে আমি স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে চাই, right যেটা ছেলেরা নর্মালি অনেক অ্যাভয়েড করে, সবাই avoid করে। সবাই অ্যাভয়েড করে, বাট যে স্টার্ট করতে চায় ওর মানে কি জিনিসটা মাথায় থাকা উচিত, মানে স্কিন কেয়ার রুটিনে কি থাকতে হয় নর্মালি? ওকে আমি স্কিন কেয়ার রুটিনটা খুব সিম্পল করে দেই ছেলেদের স্কিন কেয়ার রুটিনটা খুবই সিম্পল বিকজ আমাদের ছেলেদের স্কিনটা না এটা খুবই রাফ অ্যান্ড টাফ ভাই বিশ্বাস করেন আমাদের ছেলেদেরকে রাফ অ্যান্ড টাফ কাজ করার জন্যই বানানো হয়েছে বিলিভ ইট অর নট ইটস ট্রু আপনি রাফ অ্যান্ড টাফ হবেন আপনি পুরো ছাড়খাড় হয়ে যাবেন রোদে কাজ করবেন সব কিছু করবেন দ্যাটস এভাবে আপনাকে বানানো হয়েছে রাইট এখন স্কিন কেয়ারটার যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে সিম্পল একটা রুলস প্রথম কথা আপনাকে ফেস ওয়াশ করতে হবে যেহেতু আমরা প্রচুর পরিমাণে বাইরে ঘোরাফেরা করি আমাদের যে লোমকূপ থাকে লোমকূপের ভিতরে আপনার ময়লা ঢুকে যায় সো যখন আপনি মুখ পানি দিয়ে নর্মাল পরিষ্কার করবেন সেটা পারফেক্টলি পরিষ্কার হবে না তো আপনাকে ফেস ওয়াশ করতে হবে সো দ্যাট ইট ক্লিনস ডিপলি ফ্রম ইউর স্কেল আদারওয়াইজ কিন্তু যে ব্রণ হবে ত্বকা কালো হয়ে যাবে অ্যান্থান এগুলো হবে স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 2 হচ্ছে আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে কেন ময়শ্চারাইজার ইউজ করতে হবে যখন আমাদের স্কিনে একটা আসলে আপনার ন্যাচারাল অয়েল থাকে ওই ন্যাচারাল অয়েলটা ফেস ওয়াশ করার ফলে চলে যায় তো তখন আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেট বলতে ধরুন আপনার পানি পিপাসা লাগছে আপনি কি করবেন পানি খাবেন না পানি খাবো। আপনার স্কিনকে তখন ওই ময়শ্চারাইজার ইউজ করতে হবে ময়শ্চার করতে হবে গেল থার্ড যেটা করতে হবে যে আমাদের ত্বকে এটাকে বলা হচ্ছে এক্সফোলিয়েট বলে এটা ভাই আপনি করলেও চলবে না করলেও চলবে বাট কলাটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সফোলিয়েটকে আপনি দেখবেন যে মাঝে মধ্যে আমরা যখন আমাদের ত্বকে হাত দিই খসখসা হয়ে গেছে দিক দিয়ে খসখসা হয়ে যায় দিক দিয়ে খসখসা হয়ে যায় এটা হচ্ছে ডেড সেলস মৃত চামড়া বিকজ আমাদের চামড়া কনসিস্টেন্টলি মরতে থাকে আর গ্রো করতে থাকে সপ্তাহে একদিন আপনি এক্সফোলিয়েট করবেন মানে একটু এক্সফোলিয়েট বলতে বিভিন্ন স্ক্রাবার আছে ঘষে ঘষে পরিষ্কার করবেন আর যখন বাইরে যাবেন আপনি রোদে যাবেন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আপনার স্কিন কেয়ার রুটিন শেষ আর কিছু করা দরকার নেই এতটুকুই আর কিছু না, আর কিচ্ছু দরকার না আপনার কিচ্ছু দরকার নেই হুদাই বাকি সব এত কিছু যে বলে এত ঝামেলা এটা ওইটা এত ক্রিম এগুলো নর্মালি মানে ইটস অল অ্যাবাউট আপনি যদি চান আই ওয়ান্ট টু ডু সামথিং মোর আমি আরো সুন্দর দেখাইতে চাই তাহলে আপনি এগুলো করেন মানে দোজ আর অপশনাল those are optional but these 4 things or these 3 things are must do you should do this আপনার আদারওয়াইজ তো দেখেন আপনি একটু সুন্দর চেহারা থাকবে মুখ টুক একটু আপনার চেহারা সুন্দর দরকার নাই আপনার স্কিন একটু গ্লো করবে স্কিন একটু ভালো দেখতে লাগবে পরিষ্কার থাকবে আপনাকে দেখতে ভালো লাগবে ভালো না লাগলে না দেখাইলে তাহলে কেমনে হয়
সো এই সিম্পল, এটাই ফলো করলে আপনার স্কিন কেয়ার রুটিন ডান। যাক, মানে খুবই সোজা করে দিল আর কি আমার হ্যাঁ, জন্য। আই ফলো দ্য সেম স্কিন কেয়ার রুটিন। আমি এক্সট্রা হামতাম কিছুই করি না, আমার তো সময় নাই যে আমি করব। ছেলেদের এত সময় থাকে এত সময় কই, আমরা টাকা কামাবো, বাইরে ঘুরবো ফিরবো, এটা করবো ওইটা করবো, এখন সারাদিন মুখের মধ্যে পেস্তা বাদাম মেরে বসে থাকার সময় আছে? এত সময় কই। সো দিস দ্য সিম্পল স্টাফ ইউ হ্যাভ টু। না, that's really good information that I have received from you. মানে আমার কাছে অনেক ভালো লাগলো, মানে আমার আজকের পডকাস্টটা অনেক বেশি ইনফরমেটিভ লাগছে। মানে অনেক কিছু জানছি যেটা আমি আগে জানতাম না। Right. আই ডিডন্ট নিউ যে না ঠিক আছে এক্সপোর্টের জিনিসপত্র মানে আমি এত কম দামে কিন্তু 500-600 টাকা Right, আসলে আবার স্কিন কেয়ারের জন্য যে এত কম জিনিসপত্র লাগে, বা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রেও বিভিন্ন জিনিসপত্র যেটা মানে নর্মালি আমরা বুঝি না, সেই ব্যাপারে আমি ইনফরমেশনটা পেলাম আমরা সবাই। সো দ্য পডকাস্ট হ্যাজ বিন রিয়েলি ফাইন উইথ ইউ। আমার অনেক ভালো লাগলো তন্ময় ভাইকে গেস্ট হিসেবে দিয়ে। ইটস বিন আ ভেরি বিগ অনার ফর মি to invite you in the podcast and having you in the podcast. Thank you so much, Tanmoy Bhai, for being the guest of today. থ্যাংক ইউ ভেরি মাচ তুর্য ভাই, Okay. থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। See you soon.